আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে অর্থনৈতিক ক্লাসে স্বাগত। ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যাঁ, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজকে খুব ইম্পোর্টেন্ট ক্লাস। হ্যাঁ, আজকে বাজারের কিছু চিত্র নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, প্রত্যেকে খুব কেয়ারফুলি ক্লাসটা করার চেষ্টা করবা তোমরা। ঠিক আছে? কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমাকে নক দিবা, আমি বুঝিয়ে দিব। খুবই টেকনিক্যাল ক্লাস আজকে। খুবই টেকনিক্যাল ক্লাস। বারবার বলছি। সো আমি আশা করব যে সবাই খুবই কেয়ারফুলি কাজ করবা। খুবই মজার ক্লাস যদি বোঝা যায়। আর যদি না বুঝো এর মতো কঠিন ক্লাস আর নেই। একদমই সোজা বাট কিন্তু বুঝতে হবে খুবই টেকনিক্যাল ক্লাস। আর একজন একটু রেসপন্স করো যে স্লাইড দেখা যাচ্ছে কিনা, শব্দ শোনা যাচ্ছে কিনা। আর তোমরা অবশ্যই তোমাদের নাম, জি স্যার, সব ঠিক আছে। রোল এবং সেকশনটা দিবে। অবশ্যই সেকশনটা দিবে। আমি আই এবং জে সেকশন ২ টা সেকশন কন্ডাক্ট করছি। যদি সেকশনটা না উল্লেখ করো সেক্ষেত্রে কিন্তু তোমরা কি পাবে না? অ্যাটেন্ডেন্স পাবে না। যার ফলে পরবর্তীতে তোমাদের কিন্তু সমস্যা হবে পরবর্তী ইয়ারে ওঠার জন্য। ঠিক আছে? তো চলো আমরা চলে যাই আমাদের আজকের লেকচারে। তো আজকে আমরা অর্থনীতি চ্যাপ্টার 4 নিয়ে কাজ করব। চ্যাপ্টার 4 এর হচ্ছে ৩য় লেকচার। এর আগে আমরা বইয়ের রেফারেন্স গুলো দিয়ে নিই। বইয়ের রেফারেন্স গুলো একটু ভালো করে দেখি। রণজিৎ কুমার নাথ স্যারের বই, হাসান বুক হাউস অর্থনীতি প্রথম পত্রে। You would like to see the cover page of Ranojit sir's books. আখতারুল ইসলাম, উনি ঢাকা সিটি কলেজের প্রাক্তন প্রফেসর ছিলেন। স্বপন ইগনাসিউস গ্রেগরি, মোহাম্মদ হুমায়ুন কবির স্যার, অর্থনীতি প্রথম পত্র, অ্যাঞ্জেল পাবলিকেশনের বইগুলো। ঠিক আছে? সো এই ২ টা বই আমাদের খুব ইম্পোর্টেন্ট এবং আমাদের ব্যবহারিক কাজে কিন্তু লাগবে। আজকে আমাদের লেকচার নাম্বার ১৩। হ্যাঁ, ১৩তম লেকচার, অধ্যায় ৪ বাজারের উপরে আজকে ৩য় লেকচার। আজকের লেকচারে চ্যাপ্টার 4 টা শেষ হয়ে যাবে। সো আজকের আমাদের আলোচ্য যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা হচ্ছে একচেটিয়া বাজার। একচেটিয়া বাজার মানে মনোপলি মার্কেট। সো মনোপলি মার্কেটে একজন মাত্র বিক্রেতা থাকবে এবং অসংখ্য ক্রেতা থাকবে। তবে আজকে যে কথাটা একটু বলছি যে গত ক্লাসে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, ফার্ম এবং শিল্পের মধ্যে যে পার্থক্য ছিল সেই পার্থক্যটা আমরা পড়েছি। হ্যাঁ? প্রথমে পড়েছি ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য, এরপরে দেখেছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা ফার্ম কিভাবে ভারসাম্যে উপনীত হয়, ভারসাম্যের শর্তগুলো আমরা খুব ভালো করে দেখেছি। সো একটা জিনিস স্বল্পকালে একটা ফার্ম স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, ক্ষতির শিকার করেও ক্ষতি পর্যন্ত দেখেছি। কিন্তু একটা টপিকস বাদ ছিল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। সেটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে একটা ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন করে, কেন করে? সেটার ব্যাখ্যা থেকে আজকে মোটামুটি আমরা শুরু করব। ঠিক আছে? সো এখনো পর্যন্ত অনেকেই তোমরা জয়েন করোনি। কিন্তু আমরা মূল টপিকস এ চলে গেলে কিন্তু কিছুই বুঝবে না। মাত্র ৯ জন তোমরা এখন পর্যন্ত জয়েন করেছো। ঠিক আছে? মূল টপিকস এ চলে যাই যেহেতু আমাদের সময় খুবই লিমিটেড, 40 মিনিটস এর লেকচার। যাই হোক, শিখন ফল আজকের ক্লাস শেষে আমরা কি শিখবো বা জানবো। সো আজকের ক্লাস শেষে আমরা মূলত একচেটিয়া বাজার নিয়ে কাজ করব, কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্ষতি স্বীকার করে ফার্ম কোন অবস্থায় উৎপাদন চালিয়ে যাবে সে ধারণা একজন শিক্ষার্থী এই ক্লাস শেষে ব্যাখ্যা করতে পারবে। ঠিক আছে? ঠিক একইভাবে একচেটিয়া বাজারে ফার্মের যে স্বল্পকালীন ভারসাম্যের অধীনে স্বাভাবিক, অস্বাভাবিক এবং ক্ষতির ধারণা একজন শিক্ষার্থী এই ক্লাস শেষে ব্যাখ্যা করতে পারবে। এবং আরেকটা জিনিস, সময় থাকলে ঠিক একইভাবে যেমন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা ক্ষতি স্বীকার করে ফার্ম কোন অবস্থায় উৎপাদন চালিয়ে যাবে সেটা ব্যাখ্যা করব, ঠিক একচেটিয়া বাজারেও ক্ষতি স্বীকার করে কিভাবে একটা ফার্ম তার উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে সে ধারণা ব্যাখ্যা করতে পারবে। ঠিক আছে? সো খুবই ইম্পর্টেন্ট ক্লাস, খুবই কেয়ারফুল হয়ে তোমরা কাজ করো। আমি আবারও বলছি, সবাই পূর্ণ নাম, রোল নাম্বার এবং বিশেষ করে তোমাদের সেকশনটা খুবই ইম্পর্টেন্ট। ২ টা
সেকশন আমাকে কন্ডাক্ট করতে হয় সেকশনটা দিয়ে দিবে আই অথবা যে সেকশনে আছো। তো চলে আসি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্ষতি স্বীকার করে ফার্ম কোন অবস্থায় উৎপাদন চালিয়ে যেতে পারে। এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্য শর্ত গতদিন আমি দিয়েছি, প্রয়োজনীয় শর্ত, ঠিক আছে মনে আছে অবশ্যই আশা করি। প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত, অতিরিক্ত শর্ত। সো প্রয়োজনীয় শর্তটা কি একবার একটু হালকা ডিসকাস করে দিই, যে ওই বিন্দুতে একটা ফার্ম ভারসাম্যে উপনীত হবে যেখানে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় এমসি এবং এমআর সমান হবে। পর্যাপ্ত শর্ত হচ্ছে এমসি রেখা এমআর রেখাকে নিচ দিয়ে ছেদ করে উপরে উঠবে, অর্থাৎ এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের থেকে কি হবে বড় হবে, ঠিক আছে। আর অতিরিক্ত শর্ত, এই অতিরিক্ত শর্তের উপর বেস করে কিন্তু আমাদের চিত্রগুলো আঁকতে হয়। তো অতিরিক্ত শর্ত দেখো, এই যে 4 নাম্বারটা নিয়ে আমি কাজ করব, 4 নাম্বারটা নিয়ে কাজ করব, এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এবিসি। এই শর্ত যদি পালিত হয়, এই শর্ত পালিত হলে ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে একটা ফার্ম। এসি হচ্ছে গড় ব্যয়, পি হচ্ছে দাম, আর এভারেজ ভেরিয়েবল কস্ট, এভারেজ গড় পরিবর্তনীয় ব্যয়। এসিটা দামের থেকে বড় হবে, কোনটা বড় হবে? এসি বড় হবে, আর দাম এভিসি এর থেকে বড় হবে। এটার উপরে বেস করে আমরা কিটা আঁকবো, আমরা চিত্রটা মূলত আঁকবো। এখন যেটার কথা সেটা হচ্ছে দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই শর্ত এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এভিসি হলে এই অবস্থায় ফার্ম উৎপাদন চালিয়ে যাবে। কেন? দেখো এই অবস্থায় ফার্ম উৎপাদন চালিয়ে যাবে কারণ এই শর্ত বিদ্যমান থাকলে ফার্ম তার স্থির খরচের কিছু অংশ, স্থির খরচ মানেটা কি? স্থির খরচ মানে ফিক্সড কস্ট, এফ সি, ফিক্সড কস্ট, কিছু স্থির খরচের কিছু অংশ, ফিক্সড কস্ট মানে কি? স্থির খরচ, স্থির খরচের কিছু অংশ উঠে আসবে এবং পরিবর্তনীয় খরচের পুরোটা বাজার থেকে তুলতে পারে। পরিবর্তনীয় খরচ মানে কি? ভেরিয়েবল কস্ট, ঠিক আছে। সেই জন্য একটা ফার্ম কি করবে? তার উৎপাদন কার্যক্রমটা চালিয়ে যাবে। এখন এটা একটু তোমার কাছে এখন মনে হচ্ছে যে স্যার এটা কি বললেন, হ্যাঁ ব্যাপারটা কি? এটা জাস্ট আমরা যখন চিত্রে গো থ্রু করব তখনই বিষয়টা বুঝে যাব। তো চলো আমরা চিত্রে চলে যাই। দেখো একটু খেয়াল করো, মাথার ফোকাসটা দাও, ফোকাসটা দিলে ইনশাআল্লাহ তোমরা পেরে যাবে অনেক সোজা জিনিস। আগে বুঝো খুব ভালো করে, চিত্রটা আমি বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু ফোকাস দাও, ফোকাস দিলে বুঝে যাবে। দেখো চিত্রে ভূমি অক্ষে উৎপাদন, লম্ব অক্ষে দাম ও ব্যয়, এবং ভূমি অক্ষে কি রয়েছে? ভূমি অক্ষে তোমার উৎপাদন নির্দেশ করছে, ঠিক আছে। এখন দেখো আমাদের শর্তটা কি ছিল? শর্তটা ছিল এই দেখো এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এবিসি। তার মানে কি? এসিটা পি এর থেকে বড় হবে এবং পি এবিসি এর থেকে বড় হবে। কে দামের থেকে কে বেশি হবে? এসি বড় বেশি হবে। এই যে দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যখনই আমি কাউন্ট করব, সেই বাজারে আগে আমাকে কি করতে হবে? মেহরাজ হোসেন রূপক, তুমি তোমার সেকশন দাওনি, সেকশন দিয়ে দাও, নাহলে কিন্তু গত ক্লাসেও তুমি দাও নাই 4319, তোমার সেকশন সম্ভবত আই, গত ক্লাসেও তুমি দাওনি, না দিলে কিন্তু তুমি পাবে না। মেহরাজ হোসেন রূপক, আচ্ছা দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য বিন্দুটা কোনটা আমাকে সেটা বের করতে হবে। কিভাবে আমি আঁকবো? ঠিক লম্ব এবং ভূমি অক্ষে এইভাবে দিয়ে, এই যে 10 যেটা আছে, এই যে 10টা হচ্ছে আমার কি? দাম রেখা, পি সমান সমান এ আর সমান সমান এ আর। এখন আমাদের শর্তটা কি ছিল দেখো তো? শর্তটা ছিল এসি এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এ বি সি, এই তো শর্ত ছিল। তাহলে দেখো পি যদি 10-এ নির্ধারিত হয় আর এসি যদি 12-তে নির্ধারিত হয়, তাহলে অবশ্যই এসিটা পি এর থেকে বড় হয়, ঠিক আছে। ভারসাম্য বিন্দু কখন হবে আমি পরে আসছি। ঠিক আবার পি গ্রেটার দেন এবিসি মানে দাম পরিবর্তনশীল, গড় পরিবর্তনশীল ব্যয়ের থেকে বেশি হবে, তাই দামটা আগে হবে, গড় পরিবর্তনশীল ব্যয়টা পরে হবে। দেখো দাম 10 হয়েছে, তাহলে
এই যে 8, এই 8 বরাবর আমার গড় পরিবর্তনশীল ব্যয় যে রেখা সেটা যাবে। আর এস বিন্দু দিয়ে আমার এসিটা যাচ্ছে, দেখো এইভাবে এস বিন্দু দিয়ে যাচ্ছে। আর এসি রেখার সর্বনিম্ন পয়েন্ট দিয়ে কে যাচ্ছে? এই যে এমসি যাচ্ছে। এখন কথা হচ্ছে যে স্যার এই এস আর বি, এই এস আর বি এই তিনটা পয়েন্টের ভেতর দিয়ে আমাদের কোনটা বাজার ভারসাম্য বিন্দু বলে? একটু খেয়াল করো, দেখো ভারসাম্যের শর্ত হচ্ছে ওই বিন্দুতে ভারসাম্য একটা পাম অর্জিত হবে যেখানে এমসি এমআর, এই যে এমআর এখানে আসছে, এই যে এমআর, এই যে এমসি। এমআর এমসি কোন বিন্দুতে ছেদ করেছে দেখো তো? এমআর এমসি আর বিন্দুতে ছেদ করেছে। সো এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। আচ্ছা, আরেকটা হচ্ছে এমসি রেখা এমআর রেখাকে নিচ দিয়ে ছেদ করে উপরে উঠবে। এই যে এমআর রেখা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল, আর এমসি রেখা এমআর রেখাকে নিচ দিয়ে ছেদ করে উপরে উঠছে, যেটা এস এর ক্ষেত্রে হচ্ছে না, যেটা বি এর ক্ষেত্রে হচ্ছে না। তাহলে অবশ্যই আর হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। ক্লিয়ার? এখন দেখো খেয়াল করো, কোনো সমস্যা থাকলে সাথে সাথে নক দিবে। হ্যাঁ, চিত্রটা এমন ভাবে আঁকবে যাতে এসি এভিসি, এই বি পয়েন্টে যেটা গেল এভিসি, এটারও সর্বনিম্ন পয়েন্ট দিয়ে কে যাবে? এমসি যাবে। এখন এখন মেইন কথা হচ্ছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা ফার্ম, পূর্ণ প্রতিযোগিতামূলক, ওয়াহিদুজ্জামান তুমি সেকশন দাও নাই, সেকশন দিয়ে দাও। রোল দিয়েছো, সেকশন দাওনি। সো এখন যেটার কথা হচ্ছে যে স্যার এই শর্ত পালন করলে এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এবিসি হলে আমরা কি করব? উৎপাদনটা চালিয়ে যাব। কেন, কিভাবে, সেটার ব্যাখ্যা আসি। দেখো খেয়াল করো, আমি প্রথমেই বলেছি এসি এর সাপেক্ষে কি কাউন্ট করা হয়? ব্যয়। এআর এর সাপেক্ষে কি কাউন্ট করা হয়? আয়। এখন দেখো এইখানে এ আর কোন বিন্দুতে ছেদ করছে? আর বিন্দুতে। দাম নির্ধারিত হয়েছে কত? 10। পরিমাণ নির্ধারিত হয়েছে কত? 20। তাহলে টোটাল রেভিনিউ, মোট আয় মানে কি? এই যে দেখো ডানে দেখো, মোট আয় মানে কি? দাম ইনটু পরিমাণ। তাহলে দাম নির্ধারিত হয়েছে 10, পরিমাণ নির্ধারিত হচ্ছে 20। তাহলে 10 ইনটু 20 200 আমার আয়। আবার ঠিক এসি এর সাপেক্ষে ব্যয়। এসি কোন বিন্দুতে ছেদ করেছে? এস বিন্দুতে স্পর্শ করে চলে গেছে। এস বিন্দুতে দাম নির্ধারিত হয়েছে কত? 12। পরিমাণ নির্ধারিত হয়েছে 20। তাহলে মোট ব্যয় মানে কি? 12 ইনটু 20 পি ইনটু কিউ। তার মানে একটু দেখো, মুনাফা পাই সমান সমান মোট আয়ের থেকে মোট ব্যয় বাদ দিলে যা থাকে তাই মুনাফা। সো 12 ইনটু 20 কত হচ্ছে? 240। তাহলে কি আমার আয় হচ্ছে 200, ব্যয় হচ্ছে 240, তাহলে -40। এটা হলো আমাদের ক্ষতি। এটা হলো আমাদের ক্ষতি। এখন তোমরা একটু ফোকাস করো এই জায়গাতে। আমাকে দুইটা জিনিস কনসিডার করতে হবে, দুইটা জিনিস কনসিডার করতে হবে। একটা হচ্ছে স্থির খরচ, একটা হচ্ছে পরিবর্তনশীল খরচ। এখন পরিবর্তনশীল খরচ কোনটা আগে সেটা বের করতে হবে। এই যে এবিসি, এবিসি এর নিচের পার্ট, এখান থেকে এতটুকু হলো আমার পরিবর্তনশীল খরচ। আর স্থির খরচ কোনটা? এই যে আমি দেখিয়ে দিয়েছি, এখান থেকে এতটুকু হলো স্থির খরচ। এখন পরিবর্তনশীল খরচগুলো কি কি? পরিবর্তনশীল খরচগুলো আমার অর্ডার আছে, আমার শ্রমিক দিয়ে কাজ করবে। অর্ডার নাই, শ্রমিক নাই, শ্রমিককে আমি বের করে দিব, কারণ আমি বসায় বসায় তো বেতন দিব না। সো পরিবর্তনশীল খরচ হচ্ছে শ্রমিকের বেতন। এখন একটু খেয়াল করো, তাহলে এবিসি এর নিচের অংশ মানে B20, বি থেকে 20 পর্যন্ত এতটুকু হলো আমাদের আমাদের পরিবর্তনশীল খরচ। এখন দেখো, আর স্থির খরচ কোনটুকু? এস এবং বি। এস থেকে বি পর্যন্ত আমার স্থির খরচ। খেয়াল করো, এস থেকে বি পর্যন্ত আমার স্থির খরচ। এখন উৎপাদন করলে কি ক্ষতি হয় আর উৎপাদন না করলে কি ক্ষতি হয় একটু খেয়াল করো। আমি যদি উৎপাদনটা কন্টিনিউ করি তাহলে আমার ক্ষতির পরিমাণ হচ্ছে এস আর। এতটুকু আমার কি হচ্ছে? এতটুকু আমার ক্ষতি হচ্ছে। উৎপাদন করলে ক্ষতি হচ্ছে এস আর, আর উৎপাদন না করলে ক্ষতি হচ্ছে টোটালটা। টোটালটা বারবার বলছি, উৎপাদন করলে তোমার ক্ষতি হবে এস আর, আর উৎপাদন না করলে ক্ষতি হবে এস বি। এখন বলতে পারো স্যার কিভাবে? একটু খেয়াল করো। উৎপাদন করলে, বারবার শুনো, ভালো করে শুনো,
উৎপাদন করলে তোমার কি হবে, এই যে বি থেকে 20 এতটুকু ভেরিয়েবল কস্ট মানে পরিবর্তনশীল ব্যয় তো উঠে আসবেই, ঠিক ফিক্সড কস্ট এসবি এর আরবি অংশটাও উঠে আসবে, শুধুমাত্র এসআর অংশটুকু তার ক্ষতি হবে। তার মানে কি ক্ষতির পরিমাণটা কি কম। আমি আবার বলছি, বারবার বলছি, একটু ভালো করে খেয়াল করো। আমি যদি উৎপাদন করি, উৎপাদন করলে পরিবর্তনশীল ব্যয় এই যে এতটুকু অংশ বি এর থেকে 20 এতটুকু অংশ তো উঠে আসবেই, স্থির খরচ এসবি এর আরবি অংশটুকু কি আমার উঠে আসবে। ক্ষতি হবে কতটুকু, এসআর পরিমাণ অংশটুকু আমার ক্ষতি হবে। তার মানে কি উৎপাদন করলে ক্ষতি এসআর এই পরিমাণটা কম, আর উৎপাদন যদি আমি বন্ধ করে দিই আমার ক্ষতির পরিমাণ হচ্ছে এই যে টোটাল ফিক্সড কস্ট এস বি। তাহলে উৎপাদন করলে ক্ষতি হয় কতটুকু, এস আর। উৎপাদন না করলে আমার কতটুকু ক্ষতি হয়, এস বি। কেন এস বি ক্ষতি হবে, এই যে ফিক্সড কস্টটুকু আছে এটা বহন করতে হবে। তোমার কর্মচারী নেই, বেতন দিলা না, এটা সমস্যা নাই, কিন্তু এই যে ফিক্সড কস্ট এখান থেকে একটু খেয়াল করো, এই যে ফিক্সড কস্ট এস থেকে বি এটা বেয়ার করতে হবে, উৎপাদন হোক আর না হোক। উৎপাদন হলে ভেরিয়েবল কস্ট এতটুকু উঠে আসবে, এতটুকু উঠে আসবেই, প্লাস ফিক্সড কস্টের আরবি অংশটুকু কি হয় উঠে আসে। সেই জন্য একটা ফার্ম তার উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে। তার মানে কি উৎপাদন করলে ক্ষতির পরিমাণ কম হয়, ফিক্সড কস্টের আরবি অংশটুকু উঠে আসে, প্লাস ভেরিয়েবল কস্টও উঠে আসে। আর উৎপাদন না করলে টোটাল ফিক্সড কস্ট পরিমাণটা আমার কি হয়, ক্ষতি হয়। সো সেই ক্ষতি এসআর বড় না এসবি বড়, অথবা অবশ্যই এসবি পরিমাণটা বড়, এসআর পরিমাণটা কম। সেই জন্য একটা ফার্মকে অবশ্যই তার উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে হবে যদিও ক্ষতি হচ্ছে। কথা বুঝছো? এখন রেসপন্স করো, তোমরা বুঝছো কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ব্যাপারটা বুঝেছো? এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল, বই পড়লে কিন্তু বুঝতে পারবে না, বারবার বলছি। এখন দেখো এটা একটু ম্যাথমেটিক্যালে তোমাদের ডান সাইডে দেওয়া আছে, একটু খেয়াল করো। আমি যদি উৎপাদন করি আমার ক্ষতির পরিমাণ হলো -40। এখানে মুনাফা যদিও লিখেছি, যেহেতু এখানে মাইনাস আসছে সেজন্য ক্ষতি হয়ে যাচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার তো? সো উৎপাদন করলে আমার ক্ষতি হয় কত টাকা, 40 টাকা। এখন আসো যে স্যার উৎপাদন না করলে ক্ষতির পরিমাণ আমি কিভাবে বের করব। উৎপাদন না করলে আমি ক্ষতির পরিমাণ কিভাবে বের করব, তাই না? একটু খেয়াল করো, তাকাও। এসি এর সাপেক্ষে মোট ব্যয় কত, দাম ইনটু পরিমাণ, দাম কত, এস বিন্দুতে ছেদ করে দাম 12, পরিমাণ 20। সো 12 ইনটু 20 মানে 240 গেল। টোটাল কস্টটা হয়ে গেল 240। এখন এই এবিসি কোন বিন্দুতে ছেদ করেছে, বি বিন্দুতে। দাম নির্ধারিত হয়েছে কত, 8, পরিমাণ নির্ধারিত হয়েছে 20। তাহলে টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট, দাম ইনটু পরিমাণ, দাম কত 8, পরিমাণ কত 20, 8 20 এ 160। এখন আছো তোমরা অবশ্যই প্রোডাকশন চ্যাপ্টারে পড়েছিল মোট ব্যয় সমান সমান মোট স্থির ব্যয় প্লাস মোট পরিবর্তনশীল ব্যয়। তার মানে কি টোটাল কস্ট থেকে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে টোটাল ফিক্সড কস্ট থাকে। সো 240 থেকে 160 বাদ দিলে 80। এই যে 80, এই যে খেয়াল করো, সে এই 80 আমি যেটা বললাম, এই যে 80 যে পার্টটা হচ্ছে এটা হচ্ছে এসবি পার্ট। এটা মানে কি এস বি পার্ট, টোটাল ফিক্সড কস্ট এসবি পার্ট। এই যে এখান থেকে এসবি পার্ট। আর উৎপাদন করলে ক্ষতি হয় 40 টাকা। ধরো এই পোর্শন হইলো 40, এই পোর্শন হলো 40, 40 40 80। 40 40 80, আর এই পোর্শন হচ্ছে 160। 160, এই যে 8 এবং 20, দেখো 160। এখন এই যে উৎপাদন যদি আমি কন্টিনিউ করি, এই ভেরিয়েবল কস্ট 160 তো উঠে আসবেই, ফিক্সড কস্ট টোটাল হচ্ছে এসবি হলো 80, 80 40ও উঠে আসবে, 80 40ও কি উঠে আসবে, বাকি 40 তার ক্ষতি হবে। আর উৎপাদন যদি আমি না করি আমার টোটাল ক্ষতি হচ্ছে 80। টোটাল ক্ষতি হচ্ছে এই যে ফিক্সড কস্টের এই পোর্শন 40 + 40 80। সো একটা ফার্ম তার উৎপাদন কার্যক্রম
চালিয়ে যাবে, যে উৎপাদন করলে তার ক্ষতির পরিমাণ কম, আর যদি বন্ধ করে দিই তার ক্ষতির পরিমাণ হয় বেশি। তো একটা ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন কার্যক্রমটা চালিয়ে যাবে। দেখো বুঝেছো কিনা? না বুঝলে জিজ্ঞেস করো। 12টা 20 বেজে গেছে, আর মাত্র 20 মিনিট আছে। বোঝা যায়? একজন রেসপন্স করো। বুঝতে পেরেছো তোমরা? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, বুঝতে জি পেরেছো? স্যার। বোঝা গেছে জি স্যার। এটা? আচ্ছা ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। এরপরে আমরা চলে যাই। স্যার আমি তো আসতেছি স্যার। হ্যাঁ, বুঝিনি কথা। স্যার আমার আম্মু একটু বাইরে যেতে হবে স্যার। আমার আম্মুর একটু আগায় দিয়ে আসতে হবে স্যার। বলেন আচ্ছা বলেন। আচ্ছা, এরপরে আমি আমার পরবর্তী স্লাইডে চলে যাই। এই ব্যাখ্যাটা এখানে আছে যে চিত্রে আর বিন্দুতে ভারসাম্য উভয় শর্ত পালিত হয়, এটি ভারসাম্য বিন্দু। এই বিন্দুতে ভারসাম্য দাম 10 এবং ভারসাম্য পরিমাণ 20 একক, গড় ব্যয় 12 টাকা, গড় পরিবর্তনীয় ব্যয় 8 টাকা। এগুলো আমি সব ব্যাখ্যা করে দিয়েছি, একটু পড়ে নিবা তোমরা। একটু আগেই বলে দিয়েছি, এখানে কোনো কিছু না। এখন আসো একচেটিয়া বাজারের ফার্মের স্বল্পকালীন বাজার ভারসাম্য। দেখো একচেটিয়া বাজার কি? যে বাজারে অসংখ্য ক্রেতা এবং একজন মাত্র বিক্রেতা থাকবে এবং বিক্রেতা বাজার দাম ও পরিমাণ নিয়ন্ত্রণ করবে, তাকে একচেটিয়া বাজার বলে। মানে একচেটিয়া আধিপত্য তার থাকবে। যেমন কি? যেমন পানি, বিদ্যুৎ, গ্যাস, এগুলো হলো একচেটিয়া বাজারের উদাহরণ। বিদ্যুৎটা কার আন্ডারে থাকে? সরকারের আন্ডারে। পানি সরকারের আন্ডারে। মানে একজন মাত্র বিক্রেতা থাকে। তো সে যখন যা ইচ্ছা তাই করতে পারে। মার্কেটের টোটাল যোগানটাই সে কি করে? নিয়ন্ত্রণ করে। সো একচেটিয়া বাজারে ফার্মের যে উদ্দেশ্যগুলো হচ্ছে, সেখানে হচ্ছে উদ্দেশ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চ করা। কিন্তু স্বল্পকালে ফার্ম ৩ ধরনের মুনাফার সম্মুখীন হতে পারে। একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা, আরেকটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা, আরেকটা হচ্ছে ঋণাত্মক মুনাফা বা ক্ষতি। ঠিক আছে? এখন আমরা চলে যাব যে একচেটিয়া যে বাজার, সে বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের যে শর্ত, এটা আগেও বলেছি। প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত, অতিরিক্ত শর্ত। প্রয়োজনীয় শর্তটা কি? একটা ফার্ম ওই বিন্দুতে ভারসাম্যে উপনীত হবে যেখানে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান হবে, যে বিন্দুতে। আর ওই বিন্দুতে এই প্রয়োজনীয় শর্ত বা নেসেসারি কন্ডিশন ফুলফিল হলেই হবে না, পর্যাপ্ত শর্ত সেটা ফুলফিল হতে হবে। সেটা হচ্ছে ভারসাম্য বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে কি করবে? নিচ দিয়ে ছেদ করে উপরে উঠবে। অর্থাৎ এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের থেকে বেশি হবে, যেটা প্রিভিয়াস ক্লাসে আমি বুঝিয়েছি এবং তোমরা একযোগে সবাই বলেছো জি স্যার বুঝে গেছি। তো এখন যে চিত্রগুলো আসবে, সেই চিত্রগুলো আসতে গেলে আমার এই অতিরিক্ত শর্তের উপর তাকিয়ে আমি চিত্রগুলো আঁকবো। দামটা যদি এভারেজ কস্টের সমান হয় তখন হবে স্বাভাবিক মুনাফা। দাম যদি এভারেজ কস্টের বেশি হয় তখন হচ্ছে অতিরিক্ত মুনাফা বা সুপার নরমাল প্রফিট। দাম যদি এভারেজ কস্টের কম হয় তাহলে হবে ক্ষতি। আর এভারেজ কস্ট যদি দামের থেকে বেশি হয়, আবার দাম এভারেজ ভেরিয়েবল কস্টের থেকে বেশি হয়, তাহলে তখন সেখানে ক্ষতি স্বীকার করে উৎপাদন হবে। এই এই অতিরিক্ত যে শর্তগুলো, এগুলো তোমাকে কি করতে হবে? মনে রাখতে হবে। এই অতিরিক্ত শর্তের উপরে ভিত্তি করে আমরা কি আঁকবো? চিত্র আঁকবো। চলো চিত্রে চলে যাই। দেখো স্বাভাবিক মুনাফা, আমি বারবার বলেছি স্বাভাবিক মুনাফা কোথায় গঠিত হবে বা কখন গঠিত হবে? যখন মুনাফার পরিমাণ হবে 0। কেন 0? আমি বারবার বলেছি যে তোমার আয়ের ভিতরে তোমার কোম্পানি খরচ, ইউটিলিটি বিল, স্টাফ স্যালারি, পার্মানেন্ট স্টাফ স্যালারি, মেশিনারি অবচয়, ডেপ্রিসিয়েশন, ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, সমস্ত কিছু তোমার এই আয়ের ভিতরে ইনক্লুডেড। আয়ের থেকে তো তুমি খরচ করতেছো। আয় এই সমস্ত কিছু দিয়েও যদি তোমার 0 টাকা থাকে, তখন সেটাকে আমরা স্বাভাবিক মুনাফা বা নরমাল প্রফিট হিসেবে আমরা সেটা কাউন্ট করি। ঠিক আছে? কারণ আয় না হলে তুমি তো ওই খরচগুলো দিতে পারতা না। স্টাফ স্যালারি দিতে পারতা না, ইউটিলিটি খরচ, পানি, বিদ্যুৎ, গ্যাস দিতে পারতা না।
তুমি আদার্স এক্সপেন্স যেগুলো আছে, ডেপ্রিসিয়েশন, একটা কোম্পানি চালাতে গেলে মেশিনারি বা ক্ষয়ক্ষতিজনিত ব্যয় সেগুলো দিতে পারো না, আরো আদার্স আছে। এখন যেটা দেখতে হবে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে শর্ত, স্বাভাবিক মুনাফার শর্ত হচ্ছে পি সমান সমান, একটু আগে আমরা দেখছি এ সি, পি সমান সমান এসি হলে আমাদের কি হবে? স্বাভাবিক মুনাফা। দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভূমি অক্ষ উৎপাদনের পরিমাণ, এখানেও ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম এবং ব্যয় নির্দেশিত। এটা হচ্ছে এ আর রেখা এবং এটা হচ্ছে এম আর রেখা। একটু খেয়াল করবা, এই এ আর রেখা চোখের আন্দাজে এই পর্যন্ত আসবে, তো সেটার অর্ধেক হতে হবে এম আর রেখা। চোখের আন্দাজে সেটার অর্ধেক হতে হবে। যখন এয়ারটা যদি আমি টান দিই এই পর্যন্ত আসবে, সো এম আর এইটার অর্ধেক হতে হবে এম আর রেখা। দেখো এটা টান দিলে কিন্তু এই পর্যন্তই আসে। এখন দাম এভারেজ কস্টের সমান, তুমি এখান থেকে একটা লম্ব টানলা ভূমি অক্ষের উপরে, এটা ই বিন্দুতে ছেদ করলো, সো এটা দাম নির্ধারিত হলো 20 টাকা। তো দাম যেহেতু এভারেজ কস্টে গড় ব্যয়ের সমান, সো এখান থেকে কে যাবে? গড় ব্যয় রেখাটা যাবে, এটাকে স্পর্শ করে সর্বনিম্ন হয়ে উপরে উঠবে। আর এই যে বিন্দুটা তুমি পাচ্ছ, এই যে বিন্দুটা, এই যে বিন্দু, এটা হচ্ছে এসি। এসি এর সর্বনিম্ন বিন্দু দিয়ে কে যাবে? এমসি টা যাবে। এসি এর সর্বনিম্ন বিন্দু দিয়ে কে যাবে? এমসি যাবে। তার মানে আমরা বিন্দু পাইলাম কিন্তু কয়টা? দুইটা, একটা ই একটা হলো জি। তো ভারসাম্য বিন্দু কয়টা? ভারসাম্য বিন্দু হচ্ছে সরি, ভারসাম্য বিন্দু মানে বিন্দু পেয়েছি দুইটা, ভারসাম্য বিন্দু কয়টা হবে? অবশ্যই একটা। কোনটা হবে? ই না জি? অবশ্যই জি। কেন? কারণ ভারসাম্যের শর্ত কি? ভারসাম্য বিন্দুতে এমসি এম আর সমান হয়। দেখো এই যে এম আর, এই যে এমসি, এই যে এমসি, এই যে এম আর কোন বিন্দুতে ছেদ করছে? জি বিন্দুতে। এমসি এম আর, আর এমসি রেখা এম আর রেখাকে এই যে নিচ দিয়ে ছেদ করে উপরে উঠছে না? নিচ দিয়ে ছেদ করে কি উপরে উঠেছে? এমসি রেখা এম আর রেখাকে কি বলেছে? নিচ দিয়ে ছেদ করে উপরে উঠবে। কোন বিন্দুতে? অবশ্যই জি বিন্দুতে। জি বিন্দুতে ভারসাম্যের উভয় শর্ত পালিত হয়। ঠিক আছে, এখন আসো যেটার কথা, আমি আয় ব্যয় কাউন্ট করব। তো আয় কাউন্ট করা হয় কার সাপেক্ষে? এআর এর সাপেক্ষে। ব্যয় কাউন্ট করা হয় কার সাপেক্ষে? এসি এর সাপেক্ষে। সো এ আর কোন বিন্দুতে ছেদ করেছে বা স্পর্শ করেছে? ই বিন্দুতে। সো মোট আয়, এই যে দেখো, মোট আয় দাম ইনটু পরিমাণ। ই বিন্দুতে কত দাম নির্ধারিত হয়েছে? 20, পরিমাণ নির্ধারিত হয়েছে 100। তাহলে আয় হচ্ছে দাম ইনটু পরিমাণ, 20 ইনটু 100 সমান সমান 2000 টাকা হচ্ছে আমার আয়। ক্লিয়ার? ঠিক একইভাবে এসি কোন বিন্দুতে স্পর্শ করেছে? ই বিন্দুতে। দাম নির্ধারিত হয়েছে 20, পরিমাণ নির্ধারিত হয়েছে 100। দাম নির্ধারিত হয়েছে কত? 20, পরিমাণ নির্ধারিত হয়েছে 100। তাহলে মোট ব্যয় মানে কি? মোট ব্যয় দাম ইনটু পরিমাণ, 20 ইনটু 100, 2000। সো আমার আয়ও 2000, ব্যয়ও 2000। যেহেতু 2000 থেকে 2000 বিয়োগ দিয়ে দিলে থাকে কত? 0। সো এটা হলো স্বাভাবিক মুনাফা। ঠিক আছে, সো এই যে 0 আসলো, এটা হলো স্বাভাবিক মুনাফা। বোঝা যাচ্ছে? বুঝতে পেরেছো? রেসপন্স করো। তোমরা চুপচাপ বসে থাকলে হবে না, অবশ্যই রেসপন্স করতে হবে যে স্যার বুঝছি অথবা স্যার বুঝি নাই। আচ্ছা, এরপরের বুঝতে পেরেছো? জোরে বলো। যদি বোঝা না যায় সাথে সাথে আমাকে নক দিবা। ঠিক আছে? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে পরের চিত্রে যাচ্ছি। দেখো, অস্বাভাবিক মুনাফা বা যেটাকে বলা হয় অ্যাবনরমাল প্রফিট। অ্যাবনরমাল প্রফিটে তোমার যেটা মেইন কাজটা হবে অতিরিক্ত শর্ত। অতিরিক্ত শর্ত কি ছিল? অতিরিক্ত শর্ত ছিল পি গ্রেটার দেন এসি। পি গ্রেটার দেন এসি। দাম যদি এভারেজ কস্টের থেকে বেশি হয়, তার মানে এভারেজ কস্ট যদি কম হয়, দাম যদি এভারেজ কস্টের থেকে বেশি হয়ে যায়, তার মানে এভারেজ কস্ট ছোট, তখন সেই অবস্থায় অস্বাভাবিক মুনাফা অর্জন করে। এখন চিত্রে দেখতে হবে। চিত্রে ঠিক এরকম
লম্ব অক্ষ দিবা, ভূমি অক্ষ দিবা, এইভাবে এ আর, এইভাবে এম আর। এখন কথা হচ্ছে এই যে দেখো এ আর কোন বিন্দুতে ছেদ করছে? ই বিন্দুতে। দাম নির্ধারিত হয়েছে 20। দাম নির্ধারিত হয়েছে কি 20। তাহলে দামটা বড় রেখে ঠিক এইভাবে আমি কি করব? লম্ব অক্ষে ছেদ করব। ছেদ করার সাথে সাথে দেখো, ছেদ করার সাথে সাথে একটু দেখো এই যে লম্ব টান দিব, এখানে একটা বিন্দু নিতে হবে, সেটা হচ্ছে এফ বিন্দু। কেন বিন্দু নিতে হবে? বিকজ দামটা ছোট, এভারেজ কস্টটা বড়। সরি, দামটা বড়, এভারেজ কস্টটা ছোট। তাহলে এই এফ বিন্দুতে কে যাবে? এফ বিন্দুতে এইভাবে এসি যাবে। এসি এর সর্বনিম্ন বিন্দু দিয়ে কি হবে? এমসি যাবে। ঠিক আছে? আমি বারবার বলছি। ঠিক এইভাবে এ আর দিয়ে প্রথমে আঁকা শুরু করব। ই পয়েন্ট দিয়ে আমি 20 দিব। এটা হচ্ছে বাজার দাম। বাজার দামের থেকে এসিটা ছোট। সো এইভাবে লম্ব এঁকে এটার উপরে একটা পয়েন্ট নিব এফ। এই এফ দিয়ে কে যাবে? এসিটা চলে যাবে। ঠিক আছে? দাম নির্ধারিত হবে 16, পরিমাণ 100। এখন বাজার ভারসাম্য বিন্দু কোনটা? এইচ হইল জি হইল বাজার ভারসাম্য বিন্দু। ভারসাম্যের উভয় শর্ত পালিত হয়েছে। এখন ঠিক একই কথা, এসি এর সাপেক্ষে ব্যয়, এআর এর সাপেক্ষে আয়। এআর কোন বিন্দুতে ছেদ করেছে? ই বিন্দুতে। দাম কত? 20। পরিমাণ কত? 100। তাহলে মোট আয় দাম ইনটু পরিমাণ, 20 ইনটু 100, 2000 টাকা। খেয়াল করেছো? ঠিক একই ভাবে এসি কোন বিন্দুতে ছেদ করেছে? এফ বিন্দুতে। দাম নির্ধারিত হয়েছে কত? 16। পরিমাণ নির্ধারিত হয়েছে 100। তাহলে মোট ব্যয় দাম ইনটু পরিমাণ, 16 ইনটু 100, 1600। সো 2000 থেকে 1600 বাদ দিলে হচ্ছে 400 থাকছে। এই 400ই হলো তোমার পজিটিভ। যদি কিছু থাকে তাহলে সেটাই হচ্ছে অস্বাভাবিক মুনাফা বা সুপার নরমাল প্রফিট। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? রেসপন্স করো তাড়াতাড়ি। বুঝতে পেরেছো তোমরা? জি স্যার, বুঝছি স্যার। এমনকি নাই কেউ বুঝে নাই, সবাই সব বুঝে ফেলতেছে, তাহলে তো বিশাল ব্যাপার। আচ্ছা, এখন আসো আমরা ক্ষতিতে চলে যাই। ক্ষতি, ঋণাত্মক মুনাফা মানে ক্ষতি। একটু খেয়াল করো, ক্ষতি হতে গেলে আমার ব্যয়টা বেশি হবে। তার মানে কি? তার মানে এখানে শর্তটা কি? শর্তটা হচ্ছে পি লেস দেন এ সি। দাম এভারেজ কস্টের থেকে কি হবে? কম হবে। তার মানে এভারেজ কস্ট উপরে দিয়ে যাবে। ঠিক একই ভাবে দেখো চিত্রটা এভাবে আঁকবে। এক্স অক্ষ ওয়াই অক্ষ দিবে, এ আর দিবে, এম আর দিবে, দিয়ে এ আর দিয়ে এই যে ই পয়েন্টটা চিহ্নিত করে এখানে 20 দিবা। এই 20টা হচ্ছে বাজার দাম। তাহলে দামের থেকে পি লেস দেন এসি মানে কি? দাম এভারেজ কস্টের চেয়ে ছোট, তার মানে এভারেজ কস্টটা বড়। তার মানে এই রেখাটা কোন দিক দিয়ে যাবে? অবশ্যই উপরে দিয়ে যাবে। ঠিক ইটাকে বাড়াবা, বাড়িয়ে এই ভূমি অক্ষ বরাবর লম্ব টানবা, সেটা হচ্ছে 25 এ যাবে। আর এফ একটা পয়েন্ট হবে, এই পয়েন্ট দিয়ে তুমি এসিটা ড্র করবা। আর এসি এর যে সর্বনিম্ন পয়েন্ট আছে, এই সর্বনিম্ন পয়েন্ট দিয়ে কে যাবে? এমসি যাবে। তাহলে ভারসাম্য বিন্দু, বিন্দু কয়টা পেয়েছি? এফ ই জি। কিন্তু ভারসাম্য বিন্দুটা হবে জি, কেননা এই বিন্দুতে এমসি এম আর প্রয়োজনীয় শর্ত পালিত হয়েছে। এই যে এমসি এম আর এই বিন্দুতে পালিত হয়েছে। আর এমসি রেখার ঢাল এম আর রেখার ঢালের থেকে বেশি। এমসি রেখা এম আর রেখাকে নিচ দিয়ে ছেদ করে উপরে উঠবে। ক্লিয়ার তো? এখন ঠিক একই ভাবে মুনাফা, মোট আয় কার সাপেক্ষে? আবারও বলছি এআর এর সাপেক্ষে। এআর কোন বিন্দুতে ছেদ করছে? ই বিন্দুতে। দাম কত? 20। দাম কত? 20। পরিমাণ কত? 100। মোট আয় 20 ইন্টু 100, 2000। ঠিক আছে? আর খরচ কার সাপেক্ষে? এসি এর সাপেক্ষে। এসি কোন বিন্দুতে ছেদ করেছে? এফ বিন্দুতে স্পর্শ করেছে। দাম কত? 25। পরিমাণ কত? 100। তাহলে মোট ব্যয় মানে কি? দাম ইন্টু পরিমাণ, 25 ইন্টু 100, 2500। তো মোট আয় হচ্ছে 2000, মোট ব্যয় হচ্ছে 2500 মাইনাস 500। এটা হলো, যেহেতু মুনাফা ঋণাত্মক, তার মানে এটা হলো আমাদের কি? ক্ষতি। ঠিক আছে? দেখো এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা? এই পর্যন্ত তোমরা সবাই বুঝেছো কিনা? অতিরিক্ত শর্তের উপরে বেস করে আমরা চিত্রগুলো আঁকি। যদি এটা বুঝে থাকো তাহলে আমি ক্ষতি স্বীকার করে উৎপাদনে চলে যাব। বুঝতে পেরেছো?
বোঝা গেছে? একজন রেসপন্স করো তাড়াতাড়ি, 5 মিনিটেরও কম সময় আছে। জি স্যার, বুঝেছি স্যার। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আমি পরবর্তী চিত্রে চলে যাই। সমস্যা আছে নাকি মাথা বেশি ক্লামজি লাগছে? যাব? না স্যার, থাকুক স্যার এতটুকুই। আজকে পর্যন্ত থাকবে? তাহলে কোশ্চেন করো, 5 মিনিট কোশ্চেন করতে হবে তোমাদেরকে, বন্ধ করলে হবে না। ঠিক আছে, কোশ্চেন করো, আমি কোশ্চেনের অ্যান্সার দিই যে কোনো টপিকস থেকে। আজকে রিলেটেড বা আগের ক্লাসের রিলেটেড সমস্যা নেই, কিন্তু প্রত্যেকটা চিত্র কিন্তু তোমাদেরকে বুঝে বুঝে কাজ করতে হবে। বলো। তো আজকের লেকচারে যেগুলো আমরা দেখলাম সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক একটা বাজার। এই বাজারে কিভাবে একটা ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যেতে পারে। ঠিক আছে, ক্ষতি স্বীকার করে কিভাবে উৎপাদন চালিয়ে যেতে পারে, এই যে শর্ত। তো প্রত্যেকটা জায়গায় আমাদের শর্তটা করছে এই যে অতিরিক্ত শর্ত, এটা হলো অতিরিক্ত শর্ত। এই শর্তের উপরে বেস করে তাকিয়ে আমরা কিন্তু কি করি, চিত্রগুলো অঙ্কন করি এই শর্তের গুলোর উপরে বেস করে। তো শর্তগুলো মনে না থাকলে তুমি মুখস্থ করে চিত্র আঁকতে গেলে তোমাদের কোনো কাজ হবে না। ব্যাপারটা বুঝেছো? সো অবশ্যই শর্তগুলো মাথায় রেখে তোমাকে চিত্রগুলো আঁকার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো এরপরে আমরা যেটা দেখলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমি ক্ষতি স্বীকার করে ফার্ম কোন অবস্থায় উৎপাদন চালিয়ে যাবে। উৎপাদন করলে ক্ষতি হয় এস আর, উৎপাদন না করলে ক্ষতি হয় ফিক্সড কস্টের টোটালটাই এসবি। সো একটি ফার্ম তার উৎপাদন কার্যক্রম কি করবে, চালিয়ে যাবে। ক্লিয়ার? এই যে ফ্যাক্টরটা, ভেরিয়েবল কস্ট উঠবে প্লাস একটা ফার্ম কি করবে, তার যে ফিক্সড কস্ট আছে ফিক্সড কস্টে এই আরবি অংশটা উঠে আসবে। সো একটা ফার্ম উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে। উৎপাদন করলে ক্ষতি হয় এসআর পরিমাণ, আর উৎপাদন না করলে ক্ষতি হয় এসবি পরিমাণ। ঠিক এটা আমরা দেখলাম যে ক্ষতি স্বীকার করে একটা ফার্ম কখন তার উৎপাদন কার্যক্রমটা চালিয়ে যাবে। ঠিক একইভাবে আমরা পরবর্তীতে কি দেখেছি, যে বাজারে একটা ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের ক্ষেত্রে কি কি দেখা যায়, স্বাভাবিক, অস্বাভাবিক বা ক্ষতি। স্বাভাবিক অস্বাভাবিক ঠিক একইভাবে বলেছি যে এই চিত্রগুলো আঁকবো অবশ্যই এই অতিরিক্ত শর্তের উপরে বেস করে। অতিরিক্ত শর্ত, সো অতিরিক্ত শর্তগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে দাম যদি এভারেজ কস্টের সমান হয়, সেখানে আমরা দেখলাম যে মোট আয় এবং মোট ব্যয় সমান হয়ে যাচ্ছে, সমান হয়ে মুনাফার পরিমাণটা কি হচ্ছে, জিরো হচ্ছে। মুনাফার পরিমাণ যখনই জিরো হবে তখন সেটাকে হবে স্বাভাবিক মুনাফা। ঠিক আছে, কেন স্বাভাবিক মুনাফা বলা হয়, বলেছি যে তোমার আয় যদি না হয়, আয়ের ভেতর থেকে তোমার কোম্পানি খরচ চালাতে হচ্ছে, এক্সপেন্ডিচার ব্যয়গুলো মেটাতে হচ্ছে, ইউটিলিটি এক্সপেন্স মানে পানি, বিদ্যুৎ, গ্যাস, কোম্পানির পার্মানেন্ট স্টাফ স্যালারি, তারপরে একটা কোম্পানি চালাতে গেলে তোমার মেশিনারি দরকার, সেই মেশিনারি মেরামত বাবদ খরচ, ইচ এন্ড এভরিথিং তোমার চালাতে হচ্ছে। যে একটা ইনকাম না আসলে তুমি সেখান থেকে তার চালাতে পারো না। সেই জন্য ইনকাম থেকে সব ব্যয় বাদ দেওয়ার পরেও যদি মুনাফা জিরো আসে তখন সেটাকে বলা হয় কি, স্বাভাবিক মুনাফা। ঠিক একইভাবে অস্বাভাবিক মুনাফা মানে কি, প্লাস যা কিছু থাকবে সেটা অস্বাভাবিক মুনাফা, পি গ্রেটার দেন এসি। দামটা বড় হবে, এসিটা ছোট হবে। মোট আয় হয়েছে 2000 টাকা, মোট ব্যয় হচ্ছে 16 × 100, 1600 টাকা। সো 400 টাকা হচ্ছে আমার অ্যাবনরমাল প্রফিট। ঠিক একইভাবে ক্ষতি মানে কি, এসিটা বড় হবে, এসি উপরে দিয়ে যাবে, দামটা কম হবে। সো এআর এর সাপেক্ষে 20 × 100, দাম ইনটু পরিমাণ 2000, আর 25 × 100 এসি খরচ 2500 টাকা। সো 2000 থেকে 2500 টাকা বাদ দিলে মাইনাস যে 500, এটাই হচ্ছে আমাদের ক্ষতির পরিমাণ। ঠিক আছে, এটা ছিল। এটা নেক্সট ক্লাসে ক্ষতি স্বীকার করে কিভাবে উৎপাদন চালিয়ে যাবে, এটা আমরা নেক্সট ক্লাসে ব্যাখ্যা করে নতুন চ্যাপ্টারে চলে যাব। হ্যাঁ,